তাহলে একটা এস্টিমেট করতে গেলে কি কি জিনিস লাগে? মূলত দুটো জিনিস, একটা হচ্ছে কি কি লাগছে আর 2 নম্বর হচ্ছে লেবার কস্ট। লেবার কস্ট আর মেটেরিয়াল কস্ট এই দুটো, প্রফিট তো অবশ্যই রয়েছে, প্রফিট মেটেরিয়াল প্লাস লেবারের মধ্যে থাকবে। প্রফিট শুড নট বি less than 10% or more than 15%, না হলে এটা চোখে লাগে, জেনারেলি এটা কনসিডার করা হয়। প্লাস ট্যাক্সেস, অবভিয়াসলি, কাজে মেটেরিয়াল কস্ট যেখানে থাকছে মেটেরিয়াল কস্ট ইনক্লুডিং ট্যাক্সেস, আর লেবার কস্ট যেটা থাকছে লেবার কস্টের সঙ্গে লেবারদের যে পিএফ পিএসআই বোনাস যা কিছু ধরা থাকবে সবকিছু এর মধ্যে চলে আসে। তো সাধারণত যদি ধরা হয় যে অ্যাজ পার লেবার ল 480 টাকা পার ডে মজুরি রয়েছে, তাহলে একটা মাসে 30 দিন যদি থাকে তার মধ্যে 4টে সানডে যদি বাদ দেওয়া হয় তাহলে 26 দিন হয়। জেনারেলি এটা আমরা অন অ্যান্ড অ্যাভারেজ 25 দিন ধরে নিই। 25 দিন যদি 480 টাকা করে হয় তাহলে 25 ইন্টু 480 তাকে টাকাটা দিতে হবে। কিন্তু সেটা দিলেই হবে না, এটা 12 মাস এইটা দেওয়া ছাড়াও 1 মাস তাকে বোনাস দিতে হয়, অর্থাৎ 13 মাসের মাইনে তাকে 1 বছরে দিতে হয়। তাহলে যে মাইনেটা তাকে দেওয়া হচ্ছে সেই মাইনেটা অন অ্যান অ্যাভারেজ তার কত করে খরচ পড়ছে, 480 ইন্টু 25, যদি 25 করে ধরা হয়, ইন্টু 13/12, অর্থাৎ ওই ফ্যাক্টরটা এখানে চলে আসে। সেই যে ফ্যাক্টরটা চলে এলো সেই ফ্যাক্টরটা হচ্ছে প্রত্যেক মাসের হিসেব, কিন্তু এর সঙ্গে চলে আসে প্লাস পিএফ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়া হয়, প্লাস ইএসআই আর ইএসআই যেটা জমা দেওয়া হয়, প্লাস যদি এজেন্সি এখানে কোনো প্রফিট কনসিডার করে তাহলে এজেন্সি প্রফিটটাও ধরা হয়। অ্যাকচুয়ালি এটা এজেন্সি প্রফিট না, কারণ এজেন্সি পেমেন্টটা পাবে অনেক দেরিতে, কিন্তু এজেন্সিকে লেবার পেমেন্টটা যখন কাজ করছে তখনই কিন্তু এজেন্সিকে পেমেন্টটা করতে হবে। কাজে এজেন্সিকে যদি পেমেন্টটা তখনই করতে হয় তাহলে এজেন্সিকে নিশ্চয়ই কিছু ব্যাংক থেকে লোন নিয়ে পেমেন্ট করতে হচ্ছে, সেই লোনের একটা সুদ হবে, সেই সুদটা এখানে কনসিডার করা যেতে পারে, সেইটাই এখানে আসছে। তাহলে লেবার কস্ট এখানে আসছে। এবার লেবার কস্ট যদি দেখা যায়, লেবার কস্ট প্রত্যেক 6 মাস অন্তর অন্তর আপডেট হয়। এটা লেবার ডিপার্টমেন্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট প্রত্যেক স্টেটেই রয়েছে, তারা 6 মাস অন্তর অন্তর এই অর্ডারটা বার করে, এটা ওদের ওয়েবসাইটে থাকে। এবং এখানে সাধারণত ওরা যে লেবার কস্টটা রয়েছে লেবার কস্টটা 3টে ভাগে ভাগ করে, একটা হচ্ছে আনস্কিল্ড, একটা হচ্ছে সেমি স্কিল্ড, আর একটা হচ্ছে স্কিল্ড লেবার। তো সেই হিসেবে আমরা সাধারণত ইলেকট্রিক মিস্ত্রি যারা থাকে তাদের আনস্কিল্ড ধরে নিই, তাদের সেমি স্কিল্ড ধরে নিই, এবং যারা তাদের সঙ্গে হেল্পার থাকে তাদেরকে আনস্কিল্ড ধরে নিই। আর সুপারভাইজারি কস্ট যেটা রয়েছে, সুপারভাইজারি কস্টটা এই হিসেবে ধরা হয় না, সুপারভাইজারি কস্টটা টোটাল যে লেবার ইনভলভমেন্ট হচ্ছে সেই টোটাল ইনভলভমেন্টের উপর 10% সুপারভাইজারি কস্ট ধরা হয়। কারণ সুপারভাইজার সেই কোম্পানির ডাইরেক্ট সুপারভাইজার 24 ঘন্টারও থাকতে পারে, বা সেই কোম্পানি পার্ট টাইম সুপারভাইজারও রাখতে পারে। এবার পার্ট টাইম হলেও সেই কোম্পানি ডাইরেক্ট যদি কোনো সুপারভাইজার কোনো কোম্পানির সঙ্গে লিঙ্ক আপ থাকে তাহলে সে কিন্তু অন্য কোম্পানির আন্ডারে কাজ করতে পারে না। এটা আমরা যখন টেন্ডার করি, আমরা কোম্পানির কাছ থেকে যখন পেপার নিই, সেই পেপার চেক করার সময় তার মধ্যে একটা পেপার থাকে ইলেকট্রিক্যাল টেন্ডারের ক্ষেত্রে, যে সেই কোম্পানির ইলেকট্রিক্যাল লাইসেন্স সুপারভাইজার কে এবং তার কোন কোন পার্টির লাইসেন্স রয়েছে। ঠিক আছে, এরপরে লেবার কস্টের তাহলে ক্যালকুলেশনটা বোঝা গেল। এরপরে চলে আসছে মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্ট আমরা যদি ধরি যে কোনো হিসেবে, আমাদের তো চলে এসছে। প্রথমে হচ্ছে পয়েন্ট ওয়ারিং, হচ্ছে পয়েন্ট ওয়ারিং এ কত অ্যাভারেজ রান আর কত পয়েন্ট, সেখান থেকে চলে আসছে আমার তারের হিসেব। কারণ যত অ্যাভারেজ রান এবং যত পয়েন্ট ওয়ারিং ইন্টু 3 করলে আমার সেইটা তারের হিসেব চলে আসবে, তত রান মিটার তার লাগছে। কাজেই সেই রান মিটার যে তার লাগছে তার সঙ্গে যদি আমি 5% ওয়েস্টেজ ধরি, 5%, নট মোর দেন 5% কখনোই হয় না, এটা 3% 2%-এর মধ্যেই লাই করে। এবং যদি তারা প্রজেক্ট কয়েল কেনে তাহলে এই ওয়েস্টেজটা আরো কম হয়। তো এই ওয়েস্টেজ বলতে আমরা কি বুঝি? ওয়েস্টেজ বলতে সাধারণত বুঝি আমরা একটা কয়েল থেকে আমাদের তার কাটা হচ্ছে 5 মিটার, 8 মিটার, 16 মিটার, এইভাবে কাটার পরে দেখা গেল একটা 3 মিটারের টুকরো পড়ে রয়েছে। এবার 90 মিটার কয়েলের মধ্যে যদি 3 মিটারের টুকরো পড়ে থাকে তাহলে সেটা কত মিটার হবে সেইগুলো। এইরকম ভাবে ওয়েস্টেজটা হয়। তো ওয়েস্টেজ গুলো তারপর আমাদের যে লম্বাটা ধরা হয়েছে তার থেকে একটু বেশি লম্বা করা হলো, কারণ ফিশ ওয়্যার যেটা রয়েছে, ফিশ ওয়্যারের সঙ্গে কপার তার দিয়ে যে বাইন্ডিং করবে তারটা অনেকটা লম্বা ছুলে দেওয়া হয়, কিন্তু তারপর যখন কানেকশন করা হয় তখন তো 1/2 ইঞ্চি ম্যাক্সিমাম কাটা হয়, সেই তারগুলো ওয়েস্টেজ হচ্ছে। এই সমস্তগুলো নিয়ে ওয়েস্টেজ ফ্যাক্টরটা রয়েছে, সেখান থেকে কত কয়েল তার লাগবে সেটা চলে আসছে। এটা গেল 1.5 স্কোয়ার mm এর তার। এরপরে চলে আসছে
আড়াইয়ের তার কোথায় লাগছে? পাওয়ার প্লাগে রয়েছে, পাওয়ার প্লাগে লাগছে। আপনি যদি কম্পিউটার পয়েন্টে কনসিডার করেন, সেই কম্পিউটার পয়েন্টে লাগবে। সেক্ষেত্রে রান মিটারটা আপনার চলে আসে, সেখান থেকেও সেটা চলে আসবে কত কয়েল তার লাগবে সেইটা। এরপর চলে আসে চারের তার আমরা সাধারণত কোথায় দিই? এসির ক্ষেত্রে এবং লাইটিং ডিবির ইনকামিং। তো এসির ক্ষেত্রে এবং লাইটিং ডিবির ইনকামিং এই যে 4 স্কোয়ার এর তার দিচ্ছে, এখানে দুটো 4 এবং একটা আড়াইয়ের তার লাগে। আড়াইয়ের তার দুটো 4 কি ফেজ এবং নিউট্রালের জন্য, এবং একটা 2.5 এর যে তার লাগছে সেটা হচ্ছে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর, ইসিসি বলা হয় সংক্ষেপে। এই আর্থ কন্টিনিউটি কন্ডাক্টরের যে 2.5 স্কোয়ার এর তার লাগছে, তাহলে এই 2.5 স্কোয়ার এর তারটা কিন্তু আপনার আগের 2.5 স্কোয়ার এর তারের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এখানে একটা কথা বলি, পাওয়ার লাইন যখন বা কম্পিউটার লাইনের জন্য 2 ইন্টু 2.5 তার টানা হচ্ছে, তার সঙ্গে কিন্তু 1 ইন্টু 1.5 তার একটা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর টানা হচ্ছে। তাহলে আপনার পয়েন্ট ওয়ারিং এর যে 1.5 স্কোয়ার এমএম যতটা তার ছিল, তার সঙ্গে কিন্তু 2.5 এমএম এর আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর অ্যাড হয়ে যাবে। আবার সিমিলারলি 2.5 এর তারের জন্য 2 ইন্টু 2.5 এর তার যতটা রান মিটার হচ্ছে, তার সঙ্গে কিন্তু 4 স্কোয়ার এমএম তারের যে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর সেটা অ্যাড হয়ে যাবে, তবে 2.5 এর তারের টোটাল হিসেবে আসবে। আবার 2 ইন্টু 4 স্কোয়ার এর তারের যে ক্যালকুলেশন বললাম, এটা তো হলো এসির তার। আর ডিবির তার, সেক্ষেত্রে যদি আউটগোয়িং 4 তার হয়, ডিবির ইনকামিং অবশ্যই 6 তার দিয়ে করতে হবে। 6 তার মানে 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 2.5। এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর সবসময় ফেজ এবং নিউট্রাল কন্ডাক্টরের অর্ধেক যে ক্যাপাসিটি তার চেয়ে বেশি কিন্তু হতেই হবে। ঠিক আছে? তাহলে আপনার আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর যেটা রয়েছে, আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর গুলো সবকটা অ্যাড করে নেওয়া হলো, এবং লাস্ট সাপ্লাই লাইন যেটা রয়েছে 6 স্কোয়ার এমএম তার পর্যন্ত আমাদের কনসিডার করে নেওয়া হলো। 6 স্কোয়ার এমএম তারের ওপরে সাধারণত কপার তার দিয়ে ওয়্যারিং করা হয় না, বা ওয়্যারিং করা হয় সেটা যদি কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং হয়। না হলে 6 ডোমেস্টিকের ক্ষেত্রে 6 ইজ এনাফ। 6 অ্যাম্পিয়ার তার মানে আপনার প্রায় 36 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। ঠিক আছে? 36 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজে কারেন্ট যাচ্ছে এবং রিটার্ন হচ্ছে। তো 36 অ্যাম্পিয়ার কারেন্ট মানে আমাদের কত কিলোওয়াট হচ্ছে? 4.5 দিয়ে ভাগ করে 4 9 36, আর 5 দিয়ে ভাগ করলে 5 7 35, তাহলে 7 আর 9 মানে 8 কিলোওয়াটের কাছে লোড রয়েছে। ঠিক আছে? একটা বিল্ডিং এ কন্টিনিউয়াস 8 কিলোওয়াট লোড, মুখের কথা নয়, সিঙ্গেল ফেজে বিশেষ করে। যাই হোক, এরপরে আমাদের তারের হিসেবগুলো হয়ে গেল। এরপর সুইচ, সকেট, এই কানেকশন, এই হিসেবটা তো আপনার চলে আসছে। সুইচ বোর্ড যেটা রয়েছে, সুইচ বোর্ড এবং আপনার লুপ বাক্স, প্লাগ বোর্ড, কম্পিউটার বোর্ড, এই হিসেবটা চলে এলো। তাহলে আপনার কি কি তারের হিসেব চলে এলো? সুইচ, সকেট, এরপর আসছে পেন্ডেন্ট হোল্ডার, কোথায় বাল্ব লাগাবেন সেই পেন্ডেন্ট হোল্ডার বা ব্র্যাকেট হোল্ডার সেটা লাগাবেন, কিন্তু ডিজাইনার ব্র্যাকেট যদি লাগান তাহলে ওটা লাগবে না। এরপর তার যেটা নিয়ে যাবেন সেইটার হিসেবে আসবে কন্ডুইট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পাওয়ার ওয়্যারিং, পাওয়ার লাইনের যে তার বা কম্পিউটার বোর্ডের তার, এবং ডোমেস্টিক মানে লাইট ফ্যানের যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট ওয়্যারিং এর তার, এই দুটো কিন্তু কখনোই এক কন্ডুইটের মধ্যে দিয়ে যাবে না, বা একটা কেসিং এর মধ্যে দিয়ে যাবে না, বা একটা কেসিং এর মধ্যে দিয়ে গেলেও তার মধ্যে যেন সেপারেটর ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে সেখান থেকে পয়েন্ট ওয়্যারিং যেটা হচ্ছে, পয়েন্ট ওয়্যারিং এর মধ্যে আপনার যা থাকছে তার মধ্যে ইন্ডিভিজুয়াল পয়েন্ট ওয়্যারিং এর সঙ্গে কিছু গ্রুপ টানা হয়, অর্থাৎ কিনা একটা কেসিং এর মধ্যে দিয়ে 3টে 4টে, যেরকম সুইচ বোর্ডের থেকে জাস্ট বেরিয়ে উপরে ইন্সপেকশন বক্স, সেখান থেকে সুইচ বোর্ড থেকে যতগুলো বেরিয়েছে দেখা গেল একটা কেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ওটা তো সবকটাই পয়েন্ট ওয়্যারিং এ যাচ্ছে। কাজেই আপনার যত রান মিটার হবে তত কিন্তু কেসিংটা হয় না, সাধারণত এর 60% কেসিং লাগে। কেসিংটা মাপ ওখান থেকে চলে এলো, ইনক্লুডিং অল অ্যাক্সেসরিজ, অর্থাৎ ইনার বেন্ড, আউটার বেন্ড, কর্নার, সবকিছু নিয়ে এখানে চলে এলো। এরপরে কেসিংটা হয়ে গেল, এরপরে চলে আসছে কি, এই সাপ্লাইটা কোথা থেকে আসবে, কাজে ডিস্ট্রিবিউশন বোর্ড। এবার ডিস্ট্রিবিউশন বোর্ড তো দু রকমের হয়, একটা ফিউজ ডিবি আর একটা এমসিবি ডিবি। সাধারণত এখন এমসিবি ডিবি ইউজ করা হচ্ছে। এবার এমসিবি ডিবি ইউজ করতে গেলেই আপনাকে প্রথমে দেখতে হবে যেটা একটা মিটার থেকে এসে একটাই ঘরে ডিস্ট্রিবিউট হচ্ছে। যদি তা হয় তাহলে একটাই ডিবি থাকবে, অথবা আপনি যদি চান যে না এটা আমি দুটো ভাগে ভাগ করব, একটা লাইটের জন্য ডিস্ট্রিবিউশন বোর্ড হবে, একটা পাওয়ার লাইনের জন্য ডিস্ট্রিবিউশন বোর্ড হবে। লাইটের জন্য যে ডিস্ট্রিবিউশন বোর্ড হবে সেটা আমি ইনভার্টার দেবো, পাওয়ার লাইনে ইনভার্টার দেবো না।
তাহলে আমাকে দুটো ডিস্ট্রিবিউশন বোর্ড ইউজ করতে হবে। এবার প্রত্যেক কটা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যতগুলো করে আউটগোয়িং হচ্ছে, সেই আউটগোয়িং এর অ্যাটলিস্ট 40 to 60 রেশিওতে স্পেয়ার রাখতে হবে। অর্থাৎ 6টা যদি আপনার আউটগোয়িং লাগে তাহলে অ্যাটলিস্ট 10 ওয়ে আপনার আউটগোয়িং ধরতেই হবে, যাতে 4টে ওয়ে খালি থাকে। এটা হচ্ছে ফিউচার এক্সপান্ডেবিলিটির জন্য। আর পাওয়ার লাইনেও সিমিলার তাই, পাওয়ার লাইনেও সেই হিসেবে করা হবে, করে ডিবি বাক্সটা হিসেব করা হলো কত ওয়ে হচ্ছে, তার সঙ্গে কতগুলো এমসিবি হচ্ছে, আউটগোয়িং এমসিবি গুলো কত অ্যাম্পিয়ারের হচ্ছে। এক্ষেত্রে আমাদের শিডিউল বইতে দেখা যায় 6 থেকে 32 অ্যাম্পিয়ারের যে এমসিবি গুলো রয়েছে, সেই এমসিবি গুলোর সাধারণত দাম সেম দাম। কাজেই 6 থেকে 32 অ্যাম্পিয়ারের জন্য আপনার সেগ্রিগেট করার দরকার নেই, দামটা যেহেতু সেম সেইটা। এবার কেউ স্পেশাল ক্ষেত্রে লাইটের জন্য 2.5 অ্যাম্পিয়ারের এমসিবি ইউজ করতে পারে বা অন্য কাস্টম সাইজ ইউজ করতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে 6 থেকে 32 অ্যাম্পিয়ারের যে দাম, তার থেকে কমেই যান বা বেশিতেই যান, দামটা কিন্তু বাড়বে। যদি কমেও যান তাহলেও সেন্সিটিভিটি বাড়ার জন্য দামটা বাড়বে, আর যদি বেশিতে যান তাহলে কিন্তু যে আর্কটা হবে সেই আর্কের ভলিউমটা যেহেতু বেশি, সেটাকে স্প্লিট করার জন্য ওখানে যে মাস থাকবে সেই মাসের পরিমাণ বেশি বলে দামটা বাড়বে। তাহলে ডিবি হলো। এবার ডিবির ইনকামিং তারটা যেটা রয়েছে সেটা এবং কেসিং হয়ে গেছে। এরপরে মিটার থেকে যে সাপ্লাইটা আসবে সেটাকে একটা মেন সুইচ বা একটা ডিপিএমসিবি দিতে হবে, এবং অ্যালং উইথ বক্স। যদি ডিপিএমসিবি ধরেন তাহলে এমসিবির একটা বাক্স লাগবে, আর যদি মেন সুইচ ধরেন তাহলে মেন সুইচ। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, মিটার থেকে মেন সুইচ পর্যন্ত বা ডিপিএমসিবি পর্যন্ত যে তার, এই তারটা সাপ্লাই কোম্পানির, এখন অনেক এজেন্সি কাজ করছে, তারা চাইলেও এই তারটি দেবেন না, কারণ এই তারটিকে বলা হয় লুপ কেবিল। এবং এই লুপ কেবিলটির দাম আমরা কিন্তু দিয়ে থাকি, আমরা যখন ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য কানেকশনের জন্য অ্যাপ্লাই করে থাকি, তারা যখন ইন্সপেকশন করে তার দামের মধ্যে কিন্তু দামটা ধরা থাকে। কাজে এই দামটা কোম্পানির লোক, সে সিএসসি হোক এসিডিসিএল হোক, তাদের কাজের মধ্যে ধরা থাকে। তাহলে এই হলো আপনার পয়েন্ট ওয়ারিং। এর মধ্যে এবার বাদ গেছে কোনটা দেখুন, লাইট ফিটিংস, সিলিং ফ্যান, অর্থাৎ এন্ড ইকুইপমেন্ট গুলো। তাহলে লাইট ফিটিংস, সিলিং ফ্যান আপনাকে ধরতে হবে, এবং সিলিং ফ্যান যখনই ধরবেন তখন কিন্তু আপনাকে ধরে নিতে হবে সিলিং ফ্যানের রেগুলেটর। এইটা অনেকে মিস করে, সিলিং ফ্যানের রেগুলেটরটা ধরে নিতে হবে। তাহলে পয়েন্ট ওয়ারিং হলো। এরপর কিন্তু সবচেয়ে ভাইটাল জিনিসটা বাকি থাকছে, পয়েন্ট ওয়ারিং এর আর্থিং। পয়েন্ট ওয়ারিং এর আর্থিং যদি আপনি না করেন তাহলে তো পয়েন্ট ওয়ারিং এর সেফটি বলে কিছুই থাকছে না। সাপ্লাই কোম্পানি একটা আপনাকে আর্থিং দেবে অবশ্যই, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ফ্রেম আর্থিং, কিন্তু লাইট বা অন্যান্য ইকুইপমেন্টের যে আর্থিং সেটা আপনাকে কিন্তু ডেডিকেটেড একটা আর্থিং করাটা উচিত। সেই আর্থিংটা যদি আপনি করেন সেক্ষেত্রে আর্থিং বিভিন্ন উপায় হয়। আর্থিং এ একটা মেটাল কন্ডাক্টরকে নিচে দিয়ে দেওয়া হয়, কিন্তু সেই কন্ডাক্টর টু আর্থ এরিয়াটা বাড়ানোর জন্য, সেটা প্লেট আর্থিং হতে পারে, সেটা রড আর্থিং হতে পারে, সেটা পাইপ আর্থিং হতে পারে। পাইপ আর্থিংটা করা হয় কেন? পাইপ আর্থিংটার এরিয়াটা অনেক বেশি, সারফেস এরিয়াটা অনেক বেশি, নাম্বার 1। নাম্বার 2, জিআই পাইপ সহজলভ্য। লোহার উপরে যেহেতু জিআই এর আস্তরণ থাকে, কাজেই জং ধরার প্রবণতাটা অনেক পরে আসে, যতক্ষণ না দস্তার প্রলেপটা ক্ষয়ে শেষ না হয়ে যায়। 3 নম্বর হচ্ছে পাইপ যদি থাকে, সেই পাইপটাকে আপনি যখন ঢোকাবেন তখন সেই পাইপটা কিন্তু মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বেশি থাকে রাদার দেন একটা রডের থেকে। আর প্লেট আর্থিং যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে অনেকটা কেটে যেতে হবে, নিচে নামতে হবে, যেখানে পাইপ আর্থিং করতে গেলে আপনি একটা আগর দিয়ে গোল করে গর্ত খুঁড়ে পাইপটাকে ওর মধ্যে দিয়ে দিতে পারেন। আমাদের গভর্নমেন্ট শিডিউলে যে পাইপ আর্থিং রয়েছে সেগুলো সবই 10 ফুট পাইপ আর্থিং, এবং তার সঙ্গে সামান্য কিছু যে তার দিয়ে আসবে সেই তারের সাইজটা কিন্তু ওখানে ধরা রয়েছে, জেনারেলি 4 SWG GI ওয়্যার। তাহলে এই আর্থিং করা হলো, সেপারেট আর্থিং কতগুলো লাগবে সেটা ধরা হলো, কিন্তু এই আর্থটা এসে কোথায় লাগবে? যেখানে লাগবে সেখানে একটা আর্থ বাস লাগবে। কাজে একটা আর্থ বাস তৈরি করতে হবে। আর্থ বাসটা কিছুই না, একটা 25/6 GI পাত্তি বাঁকিয়ে সেটাকে চেরা অবস্থায় দেওয়ালের মধ্যে দিয়ে গ্রাউট করা থাকে, ওপরে কতগুলো ড্রিল করে নাট বোল্ট দেওয়া থাকে। আপনার যে আর্থিংটা করছেন সেই আর্থিংটা এসে ওখানে নাট বোল্ট দিয়ে আটকাবে, এবং ওখান থেকে যে আর্থিং এর তারটা যাচ্ছে আপনার ডাবল পোল মেন সুইচের ফেজ নিউট্রালের সঙ্গে রান করবে, সেটি ওই আর্থ বাস থেকে কন্টিনিউটি হবে। কাজে এই হলো আপনার টোটাল আর্থিং এর কি কি লাগছে এস্টিমেটের মধ্যে সেটা। এরপরে থাকছে আরেকটা স্পেশাল সেফটি, সেটা হচ্ছে বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর। এই বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর যদি আপনাকে করতে হয় তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট শিডিউল অনুযায়ী দোতলা বা তার বেশি হাইটের বিল্ডিং এ করা হয়, দোতলা বিল্ডিং পর্যন্ত
বজ্রবহ করা হয় না বা তার দরকার নেই, এটা কিন্তু সমতলের ক্ষেত্রে। কিন্তু যদি হয় যে একতলা বাড়ি রয়েছে এবং সেটা একদম হিল টপে, আর একতলা বাড়ি হলেও তাতে কিন্তু ধরতে হবে, কারণ তাতে যেহেতু টপমোস্ট থাকছে, সেই জন্য ওপর থেকে যখন চার্জ ক্লাউড আসে, উড ক্লাউড, তার থেকে ক্লোজেস্ট ডিস্টেন্স ওটা হয়ে যাওয়ার জন্য ওখানে কিন্তু লাইটনিং হতেই পারে, কাজে সেটাকে ধরতে হবে। এছাড়া বর্তমানে আর একটা জিনিস কনসিডার করা হচ্ছে, সেটা হচ্ছে দেখুন বাজ দু রকম পড়তে পারে। সাধারণত একটা ডাইরেক্ট ঘরের উপর পড়লো, সেটার জন্য বজ্রবহ রয়েছে, কিন্তু আপনার পাওয়ার লাইন যে ওভারহেড দিয়ে আসছে, ওভারহেড লাইনের উপর বাজ পড়লো, সেটা তো আপনার মিটার হয়ে আপনার লাইনে ঢুকবে। আর এখন সবই ইলেকট্রনিক ইকুইপমেন্ট, মানে আপনি একটা এলইডি বাল্ব দেখুন, তার ভেতর ইলেকট্রনিক ড্রাইভার, এলইডি টিউব হলেও ইলেকট্রনিক ড্রাইভার, সিলিং ফ্যান যদি বিএলডিসি সিলিং ফ্যান হয় তার মধ্যেও ইলেকট্রনিক ড্রাইভার ডিভাইস থাকে। আপনি কম্পিউটার ইউজ করছেন, সেখানেও এসএমপিএস ইলেকট্রনিক্স, আপনার একটা মোবাইল চার্জার, সেটাও ইলেকট্রনিক্স, টিভি ইউজ করছেন এলইডি টিভি বা যে কোনো টিভি, অবভিয়াসলি ইলেকট্রনিক ডিভাইস। আপনি একটা মাইক্রোওয়েভ ইউজ করছেন, মাইক্রোওয়েভের কিছুটা পার্ট ইলেকট্রিক্যাল রয়েছে কিন্তু কিছুটা পার্ট রয়েছে ইলেকট্রনিক্স। কাজেই আপনাকে এখানে ওভার ভোল্টেজ অ্যালাউ করা যাবে না। সেইটার জন্য এসপিডি বলে কারেন্টলি একটা ডিভাইস এসছে, সার্জ প্রোটেক্টিং ডিভাইস। সেই সার্জ প্রোটেক্টিং ডিভাইস আপনি কনসিডার করবেন কি কনসিডার করবেন না, সেটা ডিজাইনারের উপর। এটা যদি ছোট বাড়ি হয় সেক্ষেত্রে আপনি কনজিউমারকে বলেই এটা ইউজ করুন, আর ছোট বাড়ির ক্ষেত্রে এসপিডি, কোম্পানির এসপিডির বদলে আপনি ওখানে জাস্ট ডিপিএমসিবি, মেন সুইচের বদলে ডিপিএমসিবি ইউজ করে তারপরে আপনি বড় 3টে মব যদি ইউজ করেন, 27 মিলিমিটার মব ইউজ করেন, দ্যাটস এনাফ। 275 ভোল্টের মব ইজ সাফিসিয়েন্ট। তাহলে আজকে এই পর্যন্তই রইল। ওকে, থ্যাংক ইউ।